কেমন আছো আমার ক্লাস 11 এর প্রিয় ছাত্রছাত্রীরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জিওগ্রাফি ক্লাসে সবাইকে স্বাগত জানাই। এর আগে তোমাদের প্রাকৃতিক ভূগোলের মূল বিষয়বস্তু সময়ে ইউনিট 1 যেখানে সমস্থিতি রয়েছে সেটা কভার করা হয়েছে। আজকে হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মূল বিষয়বস্তুর ইউনিট 2 যেখানে রয়েছে ভূমিরূপ প্রক্রিয়া সমূহ। ভূমিরূপ প্রক্রিয়া জিনিসটা কি এরা সম্বন্ধে তোমরা আজকে বেসিক ধারণা লাভ করবে। তবে ভূমিরূপ জিনিসটা কি এর আগে তোমরা জেনে নাও ভূমিরূপটা কি। আজকে যে এত সুন্দর সুন্দর ভূপ্রাকৃতিক বৈচিত্র্য দেখছো, কোথাও পাহাড় পর্বত মালভূমি, কোথাও গভীর সমুদ্রের সমভূমি। তোমরা নিশ্চয়ই দীঘা ঘুরতে গিয়েছো, সেখানে কি দেখেছো? সমুদ্র, অতল স্পর্শী জল। আবার কোথায় কি দেখছো তোমরা? দার্জিলিং। দার্জিলিং নামটা তোমরা অবশ্যই এর সাথে পরিচিত, যেখানে ঘুম স্টেশন, এত সুন্দর একটা প্রাকৃতিক মনোরম সৌন্দর্য রয়েছে, কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বত। তোমরা নিশ্চয়ই টাইগার হিল নাম শুনেছো, সেখানে যে এত সুন্দর একটা তোমরা দৃশ্য দেখতে পাচ্ছ। এছাড়া কি দেখছো? মাউন্ট এভারেস্ট, সমুদ্র। এছাড়া তোমাদের যেমন রাজস্থানে আবার রয়েছে থর মরুভূমি, কোথাও আবার রয়েছে লাদাখের মতো বিশাল মালভূমি যেখানে বরফ আচ্ছাদিত মালভূমি রয়েছে। এই যে এত সুন্দর সুন্দর ভূপ্রাকৃতিক বৈচিত্র্য পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি কারণে ঘটছে? এগুলো বা কিভাবে সৃষ্টি হচ্ছে? তার নিশ্চয়ই কিছু প্রক্রিয়া রয়েছে। কোথাও রয়েছে অন্তর্জাত প্রক্রিয়া, কোথাও আবার রয়েছে বহির্জাত প্রক্রিয়া। পৃথিবীর অভ্যন্তরের মধ্যে ঘটে চলে থাকা যে প্লেট টেকটনিক তোমরা নাম শুনেছো, সেগুলো কারণেও পৃথিবীর যে ভূমিরূপ সেটাও একটা পরিবর্তন ঘটে। এছাড়া কি রয়েছে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে? কি রয়েছে? নদী রয়েছে, সমুদ্র রয়েছে, তোমাদের কি রয়েছে হিমবাহ। এই সমস্ত প্রক্রিয়াগুলো অনবরত তাদের ক্ষয় বহন সঞ্চয় কাজের মধ্যে পৃথিবীর যে একটা সুন্দর নকশা আমাদের কাছে সেটা তুলে ধরেছে। এই যে বিভিন্ন রকম প্রসেস, কিভাবে এই প্রক্রিয়াগুলো কার্যকরী হচ্ছে, এর পেছনে বা কি কি কারণ, কি কি মেকানিজম কাজ করছে, সেগুলো নিয়ে আমরা আজকে বেসিক বা সামান্য একটু ধারণা লাভ করব। এরপর চলো দেখি আমাদের সিলেবাসে কি কি আছে। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। আমাদের যে প্রাকৃতিক ভূগোলের মূল বিষয়বস্তু রয়েছে তার মধ্যে ভূমিরূপ প্রক্রিয়া রয়েছে। সেই ভূমিরূপ প্রক্রিয়ার মধ্যে আমাদের দুটো অধ্যায় রয়েছে। একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, যেখানে পৃথিবীর অভ্যন্তর ভাগে যে সমস্ত প্রক্রিয়াগুলো রয়েছে, ধীর প্রক্রিয়া এবং আকস্মিক প্রক্রিয়া। তার মধ্যে একটা আমাদের কি রয়েছে? ভাঁজ, ফোল্ড, এটা আমাদের সিলেবাসে মেনশন করা হয়েছে। এছাড়া রয়েছে কি চ্যুতি, ফল্ট। এবং বহির্জাত প্রক্রিয়ার মধ্যে যেখানে আমাদের কি রয়েছে? আবহ বিকার, যেটাকে আমরা বলছি ওয়েদারিং। এছাড়া রয়েছে মৃত্তিকা বা সয়েল ফরমেশন, সেখানে সয়েল স্ট্রাকচার, সয়েলের যে হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন সেগুলো রয়েছে, ফরমেশন অফ সয়েল, ইরোশন অফ সয়েল, কনজারভেশন অফ সয়েল, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে। এখানে ভাঁজটা আলোচনা করার আগে আমরা কি পড়বো? অন্তর্জাতীয় প্রক্রিয়া সমূহের যে ধারণা সেটা একটু লাভ করে নেব। এর আগে আমরা জেনে নেব ভূমিরূপ প্রক্রিয়া কি। ভূপৃষ্ঠের যে সুন্দর বৈচিত্র্যময় পৃথিবী রয়েছে, সেই পৃথিবীর বৈচিত্র্য সুন্দর, আজকে যে সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছি সেটা নিশ্চয়ই একদিনে গড়ে ওঠেনি। তার পেছনে কি রয়েছে? লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে তার কারুকার্য চলে আসছে, এখনো পর্যন্ত চলছে। এখানে জেমস হাটন একটা কথা বলেছিলেন 1785 খ্রিস্টাব্দে। তিনি একটা কথা বলেছিলেন, কি বলেছিলেন? তিনি একটা কথা বলেছিলেন, প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট, মানে বর্তমান হচ্ছে অতীতের পরিকাঠি। যেখানে আমরা বর্তমানকে জানতে গেলে কি করতে হয়? অতীত সম্বন্ধে আমাদের একটা ধারণা লাভ করতে হয়। অতীতে পৃথিবী কেমন ছিল, সেখানে পৃথিবী আজকে পৃথিবীর সৃষ্টি কত কোটি বছর আগে? 460 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে। এই যে পৃথিবী যখন সৃষ্টি হয় তখন কি ছিল? একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, সেখানে ছিল শুধু আগ্নেয়গিরির মতো লাভার একটা বাষ্পীয় পিণ্ড। সেখানে পৃথিবী কোটি কোটি বছর ধরে আগে সমুদ্র সৃষ্টি হয়েছে, তারপর ভূত্বক। এই যে প্লেট টেকটনিক তোমরা আগে নাম শুনেছো, কিভাবে এই প্রসেস গুলো কাজ করছে, এর পেছনে বা কি কি কারণ? তোমরা মহী সঞ্চালন তথ্যের কথা শুনেছো, যেখানে আলফ্রেড ওয়েগনার বলেছিলেন যে পৃথিবীর যে সমুদ্র একটা অংশ ছিল বিশাল সমুদ্র, যেটা নাম ছিল প্যান্থালাসা, এবং পৃথিবী যে একটা মূল ভূখণ্ড সেটা ছিল প্যানজিয়া। সেটা কি হয়েছিল? কার্বনিফেরাস যুগে কি হয়েছিল? তার ভাঙন ঘটেছিল। এই যে ভাঙন কি কারণে ঘটেছিল, এই কারণগুলো তখন তিনি হয়তো বলেছিলেন যে জোয়ারি বলের জন্য, এবং বলেছিলেন কি পৃথিবীর মধ্যাকর্ষণ বা সূর্য চাঁদের গ্রহণের মধ্যে যে মধ্যাকর্ষণ শক্তি, সেই শক্তি কার্যকরী ছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন গবেষণার মাধ্যমে কি জানা যায়? সেখানে জানা যায় যে বিভিন্ন রকম যে টেকটনিক অ্যাক্টিভিটি, প্লেট টেকটনিক, এছাড়া যে সি ফ্লোর স্পিডিং,
সেগুলোর মাধ্যমে কি হচ্ছে, পৃথিবীর অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে একটা কাজ করছে। সেই প্রক্রিয়ার মধ্যে একটা ভূমিরূপ গড়ে উঠছে, ধীর প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে, সেটা আকস্মিক প্রক্রিয়ার মধ্যে হতে পারে। আর একটা কি রয়েছে তোমাদের বহির্জাত প্রক্রিয়ার মধ্যে, যেখানে সমুদ্র, নদী, হিমবাহ, বায়ু প্রবাহ প্রভৃতি যে ক্ষয় কার্য, বহন সঞ্চয় কাজের মধ্যে একটা বিশাল ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। তাহলে ভূমিরূপ প্রক্রিয়াটা কি? ভূমিরূপ প্রক্রিয়া হচ্ছে যে পদ্ধতিতে ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে যে পরিবর্তন হচ্ছে। এখানে পৃথিবীর যে অভ্যন্তরে অ্যাস্ট্রোস্ফিয়ার তোমরা পড়েছো, সেই অ্যাস্ট্রোস্ফিয়ারে কি রয়েছে, পৃথিবীর একটা লেয়ার রয়েছে, সেই অ্যাস্ট্রোস্ফিয়ারে ম্যাগমা চেম্বার রয়েছে। সেই ম্যাগমা চেম্বারে কি রয়েছে, তেজস্ক্রিয় বিভিন্ন রকম যে পদার্থ, সেই তেজস্ক্রিয় পদার্থের এলিমেন্ট গুলোর মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে, একটা চাপ এবং তাপের সৃষ্টি হচ্ছে এবং পরিচলন স্রোতের সৃষ্টি হচ্ছে। এই পরিচলন সৃষ্টির ফলে কোথাও ম্যাগমা বাইরে বেরিয়ে এসে কি হচ্ছে, লাভা সৃষ্টি করে আগ্নেয় পর্বতের সৃষ্টি করছে। কোথাও আবার কি রয়েছে, পাত সংস্থান যে থিওরি রয়েছে আমরা পড়েছি, সেখানে পাতের মুভমেন্টের ফলে কি রয়েছে, কোনো পাত দূরে সরে যাচ্ছে, কোথাও আবার কাছে আসছে। যেখানে দূরে সরে যাচ্ছে সেখানে কি হচ্ছে, সেখানে তোমাদের দেখা যাচ্ছে, তোমরা নাম শুনেছো যে সমুদ্র খাতের বিস্তার বা সমুদ্রে যেটা তোমাদের রয়েছে মিড ওশিয়ানিক রিজ, সেখানে তোমাদের নতুন পাতের সৃষ্টি হচ্ছে বা নতুন সমুদ্রের সৃষ্টি হচ্ছে। কোথাও আবার যেখানে পাতের সাবডাকশন হচ্ছে, মানে পৃথিবীর গভীরে ঢুকে যাচ্ছে, সেখানে তোমাদের কি হচ্ছে, পাতের ধ্বংস হচ্ছে এবং বিশাল বিশাল হিমালয় পর্বতমালার সৃষ্টি হচ্ছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনের মাধ্যমে যে প্রসেস, সেই প্রসেসটাই হচ্ছে তোমাদের ভূমিরূপ প্রক্রিয়া। তাহলে ভূমিরূপ প্রক্রিয়া জিনিসটা কি? তো ভূমিরূপ প্রক্রিয়া হচ্ছে যে সকল পদ্ধতিতে ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ভূমিরূপের যে পরিবর্তন, পৃথিবীর বাহ্যিক যে পরিবর্তন হচ্ছে, সেই বাহ্যিক পরিবর্তন অন্তর্জাত হতে পারে, মানে পৃথিবীর অভ্যন্তর ভাগে যেমন ভূমিকম্প, আগ্নেয়গিরি সৃষ্টির ফলে হতে পারে, কোথাও আবার ধীর পাত সংস্থানের মাধ্যমে হতে পারে, কোথাও আবার কি রয়েছে দ্রুত পরিবর্তনের মাধ্যমে, কোথাও আবার রয়েছে তোমার কি বহির্জাত প্রক্রিয়া, যেমন নদী, হিমবাহ, বায়ু প্রবাহ, বিভিন্ন রকম ক্ষয় বহন সঞ্চয়ের মাধ্যমেও বিভিন্ন পৃথিবী যে একটি নকশা, সেই নকশাটা প্রদান করেছে, সেই পরিবর্তনের ফলেও হতে পারে। এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে কি হচ্ছে, পৃথিবীর একটা ভূদৃশ্যের পরিবর্তন হচ্ছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, কোথাও এই যে হিমবাহের ক্ষয় কার্যের ফলে কি হচ্ছে, এখানে শার্ক বা এরিট তৈরি হচ্ছে। কোথাও আবার বায়ুর ক্ষয় কার্যের ফলে তোমরা কি পড়েছো, গোর, ইয়ারডাং, ইনসেলবার্ট, এগুলা বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে গড়ে উঠেছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে হচ্ছে আমরা বলি কি ভূমিরূপ প্রক্রিয়া। এই ভূমিরূপ প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার পার্থিব প্রক্রিয়া, আরেকটা হচ্ছে তোমাদের কি অপার্থিব প্রক্রিয়া। পার্থিব প্রক্রিয়াটা কি? পার্থিব প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়া পৃথিবীর মধ্যে সংঘটিত হচ্ছে, মানে এখানে পৃথিবীর মধ্যে ক্রিয়াশীল, সেটা অন্তর্জাত হতে পারে এবং বহির্জাত হতে পারে। আর অপার্থিব প্রক্রিয়া কি? যেটা পৃথিবীর বাইরে, সেটা মহাজাগতিক প্রক্রিয়া হতে পারে, যেমন উল্কাপাত বা কোনো যে তোমাদের গ্রহাণুপুঞ্জ রয়েছে বা অ্যাস্ট্রয়েড রয়েছে, সেগুলোর যে অ্যাটাকের ফলেও সেগুলো হতে পারে। সেগুলো কিসের মধ্যে পড়ছে? অপার্থিব প্রক্রিয়ার মধ্যে পড়ছে। আমরা কি জানবো, তবে অপার্থিব প্রক্রিয়া সেরকম গুরুত্ব নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে পার্থিব প্রক্রিয়া। এই পার্থিব প্রক্রিয়ার মধ্যেও দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে তোমাদের অন্তর্জাত প্রক্রিয়া আর একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এই অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়ার মধ্যেও যে সমস্ত আমাদের এই ভূমিরূপ প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াগুলোকে দুটি ভাগে ভাগ করছে। একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া বা এন্ডোজেনেটিক প্রসেস, আর একটা কি রয়েছে বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনেটিক প্রসেস। এই প্রক্রিয়াগুলোর মধ্যে রয়েছে, প্রথম আমরা জানবো অন্তর্জাত প্রক্রিয়া। এই অন্তর্জাত প্রক্রিয়াটা কি, এর শ্রেণী বিভাগ, এসব নিয়ে আজকে ক্লাসে আলোচনা হবে। অন্তর্জাত প্রক্রিয়াকে আবার ভাগ করছে দুটি ভাগে, একটা ধীর প্রক্রিয়া, একটা আকস্মিক প্রক্রিয়া। এই ধীর প্রক্রিয়ার দুটি ভাগ রয়েছে, যেখানে রয়েছে মহীভাবক আলোড়ন, এছাড়া রয়েছে গিরিজনী আলোড়ন। এছাড়া আরো দুটো ভাগ হচ্ছে, সেটা হচ্ছে তোমার ইউস্টেটিক মুভমেন্ট আর একটা সমস্থিতিক মুভমেন্ট। ইউস্টেটিক এবং সমস্থিতিক আলোড়ন সেগুলো কিসের মধ্যে পড়ছে? ধীর প্রক্রিয়ার মধ্যে পড়ছে। এবং এই যে তোমার বহির্জাত প্রক্রিয়া, এর মধ্যে কি রয়েছে ডিফরমেশন, এর মধ্যে মহীভাবক আলোড়নের মধ্যে রয়েছে দুটি ভাগ,
একটা ঊর্ধ্বমুখী হতে পারে, একটা অধোমুখী, মানে আপওয়ার্ড মুভমেন্ট হতে পারে, একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট। এবং গিরিজনী আলোড়নের মধ্যেও দুটি ভাগ থাকে, একটা হচ্ছে পীড়ন, একটা টান, মানে একটা কম্প্রেশন আর একটা হচ্ছে টেনশন। এই দুটি ভাগ হতে পারে তোমার কিসে, গিরিজনী আলোড়নের। আকস্মিক আলোড়ন কি হচ্ছে, আকস্মিক আলোড়নের মধ্যে পড়ছে ভূমিকম্প এবং অগ্নুৎপাত, যেটা তোমরা ইউনিট 1-এ, যেটা তোমরা আকস্মিক প্রক্রিয়ার মধ্যে কি রয়েছে, একটা হচ্ছে ভূমিকম্প আর একটা অগ্নুৎপাত, যেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে তোমাদের ছিল সিলেবাসে। ভূমিকম্প এবং অগ্নুৎপাত নিয়ে তোমরা পড়েছো ফার্স্ট সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারে আমরা কি জানি, ধীর প্রক্রিয়ার মধ্যে যেটা থাকবে সেখানে আমাদের কি রয়েছে, ভাঁজ এবং চ্যুতি, যেটা অন্তর্জাতীয় প্রক্রিয়ার মধ্যে পড়ছে। অন্তর্জাতীয় প্রক্রিয়া জিনিসটা কি, অন্তর্জাতীয় প্রক্রিয়া মানে যে প্রক্রিয়াটি পৃথিবীর অভ্যন্তরে সৃষ্টি হচ্ছে। এই অন্তর্জাতীয় প্রক্রিয়ায় তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লাভা রয়েছে। এই অন্তর্জাতীয় প্রক্রিয়ার মধ্যে কি, অন্তর্জাতীয় প্রক্রিয়া হচ্ছে অভ্যন্তরে সৃষ্ট ভূগাঠনিক প্রক্রিয়া, মানে যে প্রক্রিয়া পৃথিবীর অভ্যন্তর ভাগে সৃষ্টি হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ম্যাগমা চেম্বার রয়েছে, যেখানে বিভিন্ন গলিত পদার্থ অ্যাক্সোনোস্ফিয়ারে তোমরা শুনেছ বা গুরুমণ্ডলে অবস্থান করছে। এই গলিত পদার্থ বা ম্যাগমার উপস্থিতি কেন, তোমরা জানো অ্যাক্সোনোস্ফিয়ারে বিভিন্ন রকম যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট রয়েছে বা তেজস্ক্রিয় পদার্থ, সেই তেজস্ক্রিয় পদার্থের চাপ ও তাপ ফলে কি হচ্ছে, ভূ অভ্যন্তরে একটা ম্যাগমা চেম্বার তৈরি হচ্ছে। সেই ম্যাগমা চেম্বারের ফলে কি হচ্ছে, পৃথিবীর যে উত্তপ্ত গলিত ম্যাগমা পৃথিবীর অভ্যন্তরভাগে চাপ সৃষ্টি করছে এবং সেটা কি হচ্ছে, একটা পরিচলন প্রবাহের তৈরি হচ্ছে, যেটা আমরা কি বলছি, কনভেকশন কারেন্ট, যেটা কে দিয়েছিল, আর্থার হোম দিয়েছিল 1928 খ্রিস্টাব্দে। সেই পরিচলন স্রোতের ফলে কি হচ্ছে, পৃথিবীর ভূত্বকের মধ্যে একটা চাপ সৃষ্টি হচ্ছে। সেই চাপের ফলে এখানে বিভিন্ন রকম ক্রিয়াকলাপ তৈরি হচ্ছে। সেই ক্রিয়াকলাপটাই হচ্ছে তোমার পৃথিবীর বাইরে যখন বেরিয়ে আসছে কোথাও দুর্বল ফাটল অংশ দিয়ে, সেখানে তোমার আমরা কি দেখতে পাচ্ছি, অগ্নুৎপাত দেখতে পাচ্ছি এবং ভূমিকম্পের মতো প্রক্রিয়াগুলো দেখতে পাচ্ছি। এছাড়াও কোথাও পাত সংস্থানের ফলে কি হচ্ছে, সেখানে তোমরা কি দেখতে পাচ্ছ, সেখানে তোমরা দেখতে পাচ্ছ গিরিজনী আলোড়নের মাধ্যমে যেমন আমরা ভঙ্গিল পর্বতের উৎপত্তি দেখতে পাচ্ছি, এবং গিরিজনী আলোড়নের মাধ্যমে যেমন আমরা কি দেখতে পাচ্ছি, হিমালয়ের মতো ভঙ্গিল পর্বতের উৎপত্তি দেখতে পাচ্ছি, এবং মহীভাবা কারণের মাধ্যমে আমরা নতুন মহাদেশ সৃষ্টি বা মহাসাগরের সৃষ্টি দেখতে পাচ্ছি। এই যে প্রক্রিয়াগুলো পৃথিবীর অভ্যন্তর ভাগে ঘটে থাকা প্রক্রিয়াগুলোই হচ্ছে যেটা পৃথিবীর রূপকে একটা নতুনত্ব প্রদান করছে। সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, মানে যে ভূগাঠনিক প্রক্রিয়াটি পৃথিবীর অভ্যন্তর ভাগের ফলে সৃষ্টি হচ্ছে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়াটা হচ্ছে তোমার কি, এন্ডোজেনিক প্রসেস। এই এন্ডোজেনিক প্রসেসটার যে উৎপত্তি সেটা গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে, এন্ডো। এন্ডো মানে কি, এন্ডো মানে হচ্ছে পৃথিবীর অভ্যন্তর থেকে, মানে উইদিন দা আর্থ, মানে পৃথিবীর অভ্যন্তর ভাগে যার উৎপত্তি। জেনেসিস কথাটা জানি আমরা অর্থ, সেটা হচ্ছে উৎপত্তি বা গঠন বা সৃষ্টি। সেই দুটি শব্দ মিলে যে শব্দটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এন্ডোজেনেটিক প্রসেস। এন্ডোজেনেটিক প্রসেস, সেই এন্ডোজেনেটিক প্রসেসটাই হচ্ছে আমাদের কি, উৎপত্তিগত অর্থকার অন্তর্জাত প্রক্রিয়ার। এই যে এন্ডোজেনেটিক প্রসেসটা কোথায় কার্যকরী, পৃথিবীর অভ্যন্তর ভাগে। এটা আমাদের হচ্ছে ভূত্বক, যেটাকে আমরা লিথোস্ফিয়ার বলি। সেই ভূত্বকের মধ্যে রয়েছে এই যে গুরুমণ্ডল, গুরুমণ্ডলের উপরের অংশে কি রয়েছে, অ্যাক্সোনোস্ফিয়ার, যেখানে কনভেকশন কারেন্ট সেল বা পরিচলন স্রোতের ফলে কি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম পরিচলন প্রবাহের ফলে একটা গতির সৃষ্টি হচ্ছে। সেই গতির ফলে কি হচ্ছে, পৃথিবীর ভূত্বকের মধ্যে চাপ সৃষ্টি করছে। সেই চাপের ফলে পৃথিবীর অন্তর্জাত প্রক্রিয়ার ফলে ভূমিরূপে কোথাও উপরে অংশ বসে যাচ্ছে, কোথাও বা নতুন ভূত্বক সৃষ্টি হচ্ছে, কোথাও বা পাহাড় পর্বত মালভূমি গ্রস্ত উপত্যকা স্তূপ পর্বত সৃষ্টি হচ্ছে, এবং কোথাও ভূমিকম্প বা অগ্নুৎপাত ঘটছে। এই যে প্রক্রিয়াগুলো ঘটছে, এই প্রক্রিয়াগুলোকে একত্রে আমরা কি বলছি, এন্ডোজেনিক প্রসেস বা অন্তর্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়ার উৎসটা কি, কারণ কি হচ্ছে, পরিচলন তাপ স্রোত বা থার্মাল কনভেকশনাল কারেন্ট।
এই যে পরিচলন স্রোতের ফলে ম্যাগমাগুলো উপরে বেরিয়ে আসছে এবং বিভিন্ন রকম ভূমিরূপ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অংশ নিচ্ছে, সেটাই হচ্ছে আমাদের এন্ডোজেনেটিক প্রসেস বা অন্তর্জাতীয় প্রক্রিয়া। অন্তর্জাতীয় প্রক্রিয়া এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ভূ বিপর্যয় জিনিসটা একটা কি। অন্তর্জাতীয় প্রক্রিয়ার মধ্যে হচ্ছে ভূ বিপর্যয়, মানে যে প্রক্রিয়া হলে পৃথিবীর ভূমিরূপের যে বিবর্তন বা বিকৃতি সাধন হচ্ছে, সেই ধীর প্রক্রিয়া এবং আকস্মিক প্রক্রিয়াগুলোকে একত্রে মিলে কি বলা হচ্ছে ভূ বিপর্যয় বা ডায়াস্ট্রফিজম। সেই ডায়াস্ট্রফিজমটাই হচ্ছে আমাদের ভূ বিপর্যয়। ডায়াস্ট্রফিজম শব্দটার অর্থে হচ্ছে আমাদের ডিফরমেশন অফ আর্থ, মানে পৃথিবীর যে ফরমেশনে, মানে কি পৃথিবী এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্লো মুভমেন্টের ফলে একটা পাত যেমন নিচে আসছে আর একটা পাত উপরে আসছে, এই যে পাতের পারস্পরিক সঞ্চালনের ফলে বা অভিসারী পাতের ফলে কি হচ্ছে একটা অংশের উত্থান ঘটছে। এখানে দেখতে পাচ্ছ কোনো অংশ উপরে উঠে যাচ্ছে, পর্বতের সৃষ্টি হচ্ছে, আবার কোথাও সাবডাকশন বা নিমজ্জনের ফলে গভীর সমুদ্রের খাত তৈরি হচ্ছে। এই যে উত্থান এবং পতন, কোথাও পৃথিবীর যে আকৃতির যে গঠন এবং পরিবর্তনের মধ্যে একটা বিকৃতি সাধন ঘটছে, সেটা তোমাদের মহীভাবক আলোড়ন হতে পারে, সেটা তোমাদের সমস্থিতিক আলোড়ন বা ইউস্টেটিক আলোড়নের ফলে কি হচ্ছে কোথাও তোমাদের পর্বতের সৃষ্টি হচ্ছে, কোথাও ভূমিকম্প, কোথাও অগ্নুৎপাত। এছাড়া কি হচ্ছে শিলার গঠনের মধ্যে যে পরিবর্তন, কোথাও সমুদ্রতলের উত্থান, কোথাও পতন, এই যে বিভিন্ন রকম যে প্রসেস গুলো রয়েছে, সেই একত্রে প্রসেসটাকে কি বলা হয়েছে ডায়াস্ট্রফিজম বা ভূ বিপর্যয়। এই ভূ বিপর্যয়টা দুরকম হতে পারে, একটা স্লো মুভমেন্ট হতে পারে আর একটা কি হতে পারে সাডেন মুভমেন্ট। একটা স্লো ফোর্স একটা সাডেন ফোর্সের মাধ্যমে এই প্রক্রিয়াটা হতে পারে। এই প্রক্রিয়াটাকে একত্রে বলা হচ্ছে ডায়াস্ট্রফিজম বা ডিফরমেশন অফ আর্থ, পৃথিবীর বিকৃতি সাধন, যেখানে পৃথিবীর বিভিন্ন রকম বিবর্তন এবং বিকৃতি সাধন একসাথে কার্যকরী হচ্ছে। এরপর আমাদের আসছে অন্তর্জাতীয় প্রক্রিয়া। অন্তর্জাতীয় প্রক্রিয়ার যে শ্রেণী বিভাগ, অন্তর্জাতীয় প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে। এই ধীর প্রক্রিয়ার মধ্যে তার এই অন্তর্জাতীয় প্রক্রিয়া কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে। একটা হচ্ছে ধীর প্রক্রিয়া বা স্লো মুভমেন্ট, আর একটা কি হচ্ছে দ্রুত প্রক্রিয়া বা আকস্মিক মুভমেন্ট বা সাডেন মুভমেন্ট। এই স্লো মুভমেন্টের মধ্যে কি আসছে, স্লো মুভমেন্ট জিনিসটা হচ্ছে ধীর প্রক্রিয়া, মানে যে প্রক্রিয়াটা সৃষ্টি হতে কোটি কোটি বা লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী টাইম লেগেছে। এই প্রক্রিয়াটা অত্যন্ত ধীর, যেটা আমরা অনুভব করতে পারি না, কিন্তু এই প্রক্রিয়াটা ঘটেই চলেছে অনবরত। এই প্রক্রিয়া যেমন হচ্ছে টেকটনিক, সব তোমরা শুনেছো, সেই টেকটনিক মুভমেন্ট বা প্লেট টেকটনিক যে সমস্ত রয়েছে থিওরি গুলো, সেই টেকটনিক মুভমেন্টটাও এক প্রকার হচ্ছে তোমাদের ধীর মুভমেন্ট, যাকে আমরা কি বলছি পাত সংস্থান তত্ত্ব। সেই টেকটন শব্দটাই হচ্ছে তোমার ধীর প্রক্রিয়া। টেকটন মানে কি, এই যে স্লো মুভমেন্ট তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে টেকটনিক মুভমেন্ট। টেকটনিক মুভমেন্ট মানে ভূগাঠনিক প্রক্রিয়া। এই ভূগাঠনিক প্রক্রিয়ার মধ্যে টেকটনিক, তোমরা নাম শুনেছো প্লেট টেকটনিক। টেকটন শব্দটার অর্থ কি, টেকটন মানে হচ্ছে বিল্ডার বা নির্মাণ। এখানে কিসের নির্মাণ হচ্ছে, এখানে পাত সংস্থান থিওরির ফলে কি হচ্ছে বিভিন্ন রকম যে পর্বতের সৃষ্টি হচ্ছে, কোথাও সমুদ্র খাতে তৈরি হচ্ছে, কোথাও মহাদেশ তৈরি, কোথাও আবার মহাসাগর তৈরি, এই যে সৃষ্টি হচ্ছে, এই যে ক্রিয়াকলাপ একটা গঠন প্রক্রিয়া চলেছে অনবরত, সেই প্রক্রিয়ার ফলে যে একটা নির্মাণ কার্য চলছে, সেই নির্মাণ কার্যের বা ভূগাঠনিক প্রক্রিয়াটাই হচ্ছে তোমাদের টেকটনিক মুভমেন্ট, এবং এটা অত্যন্ত ধীর প্রক্রিয়া। এছাড়া কি রয়েছে তোমাদের আকস্মিক প্রক্রিয়া। আকস্মিক প্রক্রিয়ার মধ্যে সাডেন মুভমেন্ট মানে যে প্রক্রিয়াটা হচ্ছে তাৎক্ষণিক, হঠাৎ ক্ষণিকের মধ্যে এবং মুহূর্তের মধ্যে কার্যকরী হয়ে যায়। যেমন কি হচ্ছে তোমাদের অগ্নুৎপাত। অগ্নুৎপাতকে আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি না, সেটা হঠাৎই ঘটে। যেমন ভূমিকম্প কি হয় সাডেন মুভমেন্ট, মানে আকস্মিক ভাবে ঘটে যায়, এটা মুহূর্তের মধ্যে কার্যকরী হয় বলে একে কি বলা হয় আকস্মিক প্রক্রিয়া। এরপর কি রয়েছে তোমাদের ধীর প্রক্রিয়া বা স্লো মুভমেন্ট। স্লো মুভমেন্ট জিনিসটা কি, পৃথিবীর অভ্যন্তরে যে প্রক্রিয়া,
ধীরে ধীরে এবং কোটি কোটি লক্ষ লক্ষ বছর ধরে যে প্রক্রিয়া অনবরত চলে এসেছে, যে প্রক্রিয়া ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে, সেই পরিবর্তনটায় কি হচ্ছে, সেই পরিবর্তনটায় হচ্ছে কোথাও উলম্ব ভাবে উপরে উঠে যাচ্ছে, যেটা গিরিজনী এবং মহীভাবক আলোড়নের সাথে যুক্ত। গিরিজনী আলোড়নের ফলে কি হচ্ছে, অনুভূমিক সঞ্চালন হচ্ছে এবং মহীভাবক আলোড়নের ফলে উলম্ব ভাবে ভূমিরূপের উত্থান এবং পতন হচ্ছে এবং অনুভূমিক আলোড়নের ফলে পর্বতের সৃষ্টি হচ্ছে। এই দুটি প্রক্রিয়ায় বিশেষভাবে কার্যকরী। সেই প্রক্রিয়া কি হচ্ছে, অত্যন্ত ধীর প্রক্রিয়া। যে প্রক্রিয়াকে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটা স্লো মুভমেন্ট। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কোথাও পাতের সঞ্চালনের ফলে উপরে উঠে যাচ্ছে, মানে পর্বতে তৈরি হচ্ছে, কোথাও আবার সাবডাকশন বা নিমজ্জনের ফলে সমুদ্র খাতে তৈরি হচ্ছে। এই যে তৈরির উত্থান এবং পতনের যে ক্রিয়াকলাপ, এই প্রক্রিয়াটি অত্যন্ত ধীর এবং লক্ষ লক্ষ বছর ধরে কার্যকরী। এই কার্যকরী প্রক্রিয়ার ফলে এখানে নতুন ভাবে তোমাদের পর্বত, মালভূমি, সমভূমি ইত্যাদি তৈরি হচ্ছে এবং এই প্রক্রিয়াটাকে আমরা একদিনে দেখতে পাই না। এই প্রক্রিয়াটাকে ঘটতে কোটি কোটি বছর টাইম লেগেছে এবং লক্ষ লক্ষ বছর ধরে এই প্রক্রিয়া কার্যকরী। সেই প্রক্রিয়ার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, একটা উদাহরণ হচ্ছে ভঙ্গিল পর্বত। আজকে যে বিশাল হিমালয় পর্বতমালা দেখতে পাচ্ছি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা, উত্তর আমেরিকার রকি মাউন্টেন রয়েছে এবং ইউরোপের আল্পস পর্বত যে মালভূমি রয়েছে এবং ইউরোপের যে কি রয়েছে আল্পস পর্বতমালা। এই যে সমস্ত রকম পর্বতমালাগুলো রয়েছে, সেই পর্বতমালাগুলোর সৃষ্টি পেছনে কি রয়েছে, লক্ষ লক্ষ বছর টাইম লেগেছে। কোথাও রয়েছে নবীন ভঙ্গিল পর্বতমালা, কোথাও আবার প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। এছাড়া কি স্তূপ পর্বত, স্তূপ পর্বত যেমন রয়েছে জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ এবং ভারতের সাতপুরা, এক একটা স্তূপ পর্বতের উদাহরণ। এগুলো কিসের প্রক্রিয়ার ফলে গঠিত হয়েছে, এগুলো ধীর প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে। এই প্রক্রিয়াগুলো অত্যন্ত ধীর এবং স্লো মুভমেন্টের ফলে গঠিত হয়েছে। এবং এছাড়া রয়েছে গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালি, এছাড়া চ্যুতি বা ফল্ট। সমস্ত প্রক্রিয়াগুলো কিসের উদাহরণ, এক একটা ধীর প্রক্রিয়া উদাহরণ। এই প্রক্রিয়াগুলোর মধ্যে রয়েছে আবার স্লো মুভমেন্টের মধ্যে কি রয়েছে বা ধীর প্রক্রিয়ার মধ্যে রয়েছে ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি ভঙ্গিল পর্বত একটা ধীর প্রক্রিয়ার মধ্যে পড়ছে, যেখানে কি রয়েছে একটা পাত আর একটা পাতের নিচে সাবডাক্ট হয়ে যাচ্ছে বা নিমজ্জিত হচ্ছে, যেখানে এখানকার যে পলিরাশিগুলো সেগুলো উপরে উত্থিত হয়ে নতুন ভঙ্গিল পর্বতের সৃষ্টি করছে। এটা কিসের মধ্যে পড়ছে, ধীর প্রক্রিয়ার মধ্যে। এছাড়া রয়েছে স্তূপ পর্বত। স্তূপ পর্বতে আমরা জানি একটা পাতের অংশ বা লিথোস্ফিয়ারের অংশ নিচে বসে যাচ্ছে, আবার কোথাও উপরে উঠে যাচ্ছে। এই যে উপরে উঠে যেয়ে পরে নতুন পর্বতের সৃষ্টি হচ্ছে, সেই পর্বতটাকে আমরা বলছি স্তূপ পর্বত বা হোস যাকে বলে। এখানে তোমরা পড়েছো নিচু ক্লাসে যে স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে। এছাড়া রয়েছে গ্রস্ত উপত্যকা বা গ্রাবেন, এছাড়া গ্রস্ত উপত্যকা এবং গ্রাবেন এবং চ্যুতি। তোমরা চ্যুতিতে পড়েছো ফল্ট, যে ফল্ট গুলো রয়েছে। গ্রেট রিফট, আফ্রিকার যে গ্রেট রিফট ভ্যালি রয়েছে সেটা একটা প্রকৃষ্ট উদাহরণ কিসের, চ্যুতির। সেই চ্যুতিটা কিসের ফলে গঠিত হয়েছে, একটা পাত আর একটা পাত থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। এই যে দূরে সরে যাওয়ার ফলে একটা পাত আর একটা পাতের মধ্যে থেকে দূরে সরে যাচ্ছে, সরে যাওয়ার ফলে কি হচ্ছে, নিচের অংশ ক্রমশ নিমজ্জিত হচ্ছে এবং এই যে টানের ফলে একটা ফাটল সৃষ্টি হচ্ছে বলে এই যে এখানকার মাঝের অংশ রয়েছে পাতের, সেটা ভূত্বকের নিচের অংশটা নিচে ক্রমশ নিচে নিমজ্জিত হচ্ছে। ফলে কি হচ্ছে, আশেপাশে যে অঞ্চল রয়েছে তার থেকে নিচে এটা বসে যাচ্ছে। এই যে বসে যাওয়ার অংশটাই হচ্ছে চ্যুতি। চ্যুতি যেটা আমরা দেখতে পাচ্ছি একটা ধীর প্রক্রিয়ার প্রকৃষ্ট উদাহরণ। এছাড়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা পাতের উপরে উঠে যাওয়ার ফলে আর একটা পাতের নিচে নেমে যাওয়ার ফলে ভূত্বকের উপরে অংশ কোথাও বসে যাচ্ছে, কোথাও আবার নিচে নেমে যাচ্ছে। এটাও একটা চ্যুতির উদাহরণ, যেটা আমরা দেখতে পাচ্ছি ভূত্বকের অংশ নিচে উঠে যাচ্ছে, কোথাও আবার উপরে এখানে উঠে যাচ্ছে, যেমন এটা নিচে বসে যাচ্ছে। এগুলো কিসের মধ্যে ঘটছে, এগুলো ধীর প্রক্রিয়ার মধ্যে ঘটছে। ধীর প্রক্রিয়া ছাড়াও এখানে রয়েছে কি আরো রয়েছে উদাহরণ, যেমন রয়েছে
এই ধীর প্রক্রিয়া শ্রেণী বিভাগগুলো হচ্ছে কি কি? ধীর প্রক্রিয়া শ্রেণী বিভাগ হচ্ছে একটা মহীভাবক আলোড়ন, একটা গিরিজনী আলোড়ন, এছাড়া সমস্থিতিক আলোড়ন, ইউস্টেটিক আলোড়ন। এই চারটা আলোড়ন বা প্রক্রিয়া হচ্ছে ধীর প্রক্রিয়া শ্রেণী বিভাগ। মহীভাবক আলোড়ন যেখানে কি সৃষ্টি হচ্ছে, যেখানে নতুন মহাদেশ এবং মহাসাগরের সৃষ্টি হচ্ছে। গিরিজনী আলোড়ন, গিরি মানে হচ্ছে পর্বত, জনি মানে জেনেসিস, মানে যে প্রসেসের মাধ্যমে বা আলোড়নের মাধ্যমে নতুন পর্বতের সৃষ্টি হয় বা ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় তাকে বলে গিরিজনী আলোড়ন। সমস্থিতিক আলোড়ন আমরা জানি, আগেই পড়েছি প্রথম ক্লাসে। সমস্থিতি জিনিসটা কি? যেখানে পাহাড়, পর্বত, মালভূমি বিভিন্ন উচ্চতা এবং ভরের পার্থক্য থাকা সত্ত্বেও কি রয়েছে, তাদের মধ্যে একটা পরস্পর ব্যালেন্সিং অবস্থায় রয়েছে। সেই ব্যালেন্সিং অবস্থায় থাকার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে সমস্থিতিক আলোড়ন। এছাড়া রয়েছে ইউস্টেটিক আলোড়ন। ইউস্টেটিক আলোড়নটা কি? ইউস্টেটিক আলোড়নটা যেখানে সমুদ্রের যে জলতল রয়েছে বা সমুদ্রের যে পৃষ্ঠ রয়েছে, সেই সমুদ্র পৃষ্ঠ যখন ওঠানামা করে, সেই ওঠানামার যে বিশ্বব্যাপী যে একটা পরিবর্তন হচ্ছে সমুদ্র জলতলে, সেই পরিবর্তনটাই হচ্ছে ইউস্টেটিক আলোড়ন। তো চলো দেখে নিই মহীভাবক আলোড়ন জিনিসটা কি। মহীভাবক, মহীভাবক হচ্ছে একটা অন্তর্জাত ধীর প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াটা কিভাবে কাজ করে? পৃথিবীর ব্যাসার্ধ বরাবর। আমরা জানি পৃথিবী এটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে যখন আমি যত বাইরের দিকে যাচ্ছি, পৃথিবীর বাইরের দিকে একটা ব্যাসার্ধ তৈরি হচ্ছে। এটা যদি পুরো একটা বৃত্ত ধরে নিই, সেই বৃত্ত যখন কেন্দ্র থেকে পৃথিবী পৃষ্ঠের দিকে যাওয়া যায়, এটাকে ব্যাসার্ধ বলে। তার মানে যে আলোড়নের ফলে পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কার্যকরী হয়। আমরা দেখতে পাচ্ছি মহীভাবক আলোড়নে পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কার্যকরী হচ্ছে, এবং এই ব্যাসার্ধ বরাবর কার্যকরী হচ্ছে বলে ভূত্বকের কোথাও অংশ উপরে উঠে যাচ্ছে, কোথাও আবার নিচে বসে যাচ্ছে। এই যে উপরে উঠে যাচ্ছে এবং বসে যাচ্ছে, মানে একটা নতুন সমুদ্র পৃষ্ঠ উত্থান ঘটছে, আবার কোথাও সমুদ্র পৃষ্ঠ নিমজ্জিত হচ্ছে। যেখানে সমুদ্র পৃষ্ঠ নিমজ্জিত হবে সেখানে কি হবে? মহাদেশে তৈরি হবে। যেখানে মহাদেশ নিমজ্জিত হবে সেখানে কি হবে? নতুন সমুদ্র পৃষ্ঠ তৈরি হবে। এই যে সমুদ্র পৃষ্ঠ এবং মহাদেশে যে তৈরি, সেই তৈরিটা বিশাল অঞ্চল জুড়ে এবং বিশাল এলাকা জুড়ে গড়ে ওঠে। ফলে মহীভাবক আলোড়নকে সামগ্রিকভাবে দেখা হয়, যেখানে কি রয়েছে? অন্তর্জাত বল ভূত্বকের ব্যাসার্ধ বরাবর কার্যকরী হয়, মানে উলম্ব ভাবে। তোমরা দেখতে পাচ্ছ এটা ভার্টিক্যালি। মহীভাবক আলোড়ন কিভাবে কাজ করে? ভার্টিক্যালি, মানে উলম্ব ভাবে যে বল কাজ করে ভূত্বকের কোনো বিস্তীর্ণ অঞ্চল, মানে বিশাল এলাকা জুড়ে ভূত্বকের কোন অংশ উপরে উঠে যায় বা কোন অংশ নিচে বসে যায়। এই যে উঠে যায় এবং বসে যায়, এই যে আলোড়ন একটা ব্যাপক আকার জুড়ে কোনো মহাদেশ তৈরি বা মহাসাগর তৈরি হচ্ছে, সেই তৈরিটাকেই বলা হচ্ছে মহীভাবক আলোড়ন। মহীভাবক আলোড়নের শব্দটি উৎপত্তিটা হয়েছে তোমাদের গ্রিক শব্দ থেকে অ্যাপিরোজ। অ্যাপিরোজ শব্দটির অর্থ হচ্ছে মহাদেশ। কেন? কারণ মহীভাবক আলোড়নের ফলে মহাদেশে তৈরি হচ্ছে, নতুন মহাদেশ তৈরি হচ্ছে বলে এখানে কি হচ্ছে, এর আক্ষরিক অর্থ হচ্ছে তোমার মহীভাবক শব্দটির আক্ষরিক হচ্ছে অ্যাপিরোজেনেসিস। অ্যাপিরোজেনেসিস শব্দটির, যেখানে অ্যাপিরো শব্দটির অর্থ কি? মহাদেশ, আর জেনেসিস শব্দটির অর্থ কি? গঠন। তাহলে মহীভাবক শব্দ থেকে আমরা কি পেলাম? মানে যে আলোড়নের ফলে পৃথিবীর যে নতুন মহাদেশে তৈরি হতে পারে বা কোনো মহাসাগর তৈরি হতে পারে, এই আলোড়ন পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কার্যকরী হয়, মানে উলম্ব ভাবে কাজ করে, এবং এর ফলে নতুন মহাদেশে তৈরি হয়। যেমন উদাহরণ কি কি? স্তূপ পর্বত। স্তূপ পর্বতে কি হচ্ছে? একটা অংশ উপরে উঠে যাচ্ছে আর একটা অংশ নিচে বসে যাচ্ছে। এই যে উপরে উঠে যাচ্ছে যে অংশটা, সেটা হচ্ছে স্তূপ পর্বত। একটা গ্রস্ত উপত্যকা, যেমন এই যে নিচে অংশ বসে যাচ্ছে, ভূত্বকের নিচে অংশ যেটা বসে যাচ্ছে সেটা কি হচ্ছে? গ্রস্ত উপত্যকা। হোস্ট কি? স্তূপ পর্বতের মতো যেটা তোমার প্লেন রয়েছে, সারফেস, মানে যার উপরিতল খাড়া, সেটা হচ্ছে হোস্ট। গ্রাবেনও হচ্ছে তোমার এই গ্রস্ত উপত্যকাকে বলা হয় গ্রাবেন। পর্বত বেষ্টিত মালভূমি, মানে চারিদিকে পর্বত রয়েছে, সেই জায়গায় প্লেন একটা মালভূমি রয়েছে, যেমন তিব্বতের মালভূমি।
এই পর্বত বেষ্টিত মালভূমিও হচ্ছে একটা তোমার মহীভবক আলোড়নের উদাহরণ। মহীভবক আলোড়নের উৎপত্তিগত অর্থ দেখে নিলাম। এরপর দেখবো আমরা গিরিজনী আলোড়ন। গিরিজনী, গিরি মানে কি? তোমরা গিরিজনী আলোড়নের থেকে গিরি শব্দটা পাচ্ছ। এই যে গিরি, এই গিরি শব্দটির অর্থই হচ্ছে পর্বত। তাহলে কি গিরিজনী আলোড়ন? গিরিজনী প্রক্রিয়ার ফলে কি হচ্ছে, ভূপৃষ্ঠে অনুভূমিক ভাবে কাজ করে। আর মহীভবক আলোড়নে কি দেখলাম? মহীভবক আলোড়নে ভূপৃষ্ঠে ব্যাসার্ধ বরাবর কাজ করে, মানে ভার্টিক্যালি। কিন্তু মহীভবক আলোড়নে যেমন ব্যাসার্ধ বরাবর কাজ করছে, গিরিজনী আলোড়নে ঠিক তার উল্টো। সেখানে কি বরাবর কাজ করছে? উলম্ব ভাবে, মানে পৃথিবীর যে স্পর্শক, স্পর্শক বরাবর কার্যকরী করছে। এবং এটা কিভাবে ঘটছে? অনুভূমিক ভাবে, মানে হরাইজন্টালি। মানে যে আলোড়ন পৃথিবী অনুভূমিক ভাবে কাজ করে বা হরাইজন্টালি কাজ করে, এবং যে প্রক্রিয়ার ফলে পর্বত সৃষ্টি হয় বা গিরি, এখানে গিরি শব্দটাই পাচ্ছি, মানে পর্বত সৃষ্টি হচ্ছে, তাকেই বলছি আমরা গিরিজনী প্রক্রিয়া। তাহলে গিরিজনী প্রক্রিয়া জিনিসটা কি? গিরিজনী প্রক্রিয়া হচ্ছে ভূপৃষ্ঠে অনুভূমিক ভাবে কার্যকরী, ভূপৃষ্ঠের অনুভূমিক ভাবে বা স্পর্শ বরাবর কার্যকরী যে প্রক্রিয়া পর্বত সৃষ্টি করছে, সেই প্রক্রিয়াটা হচ্ছে গিরিজনী আলোড়ন। গিরিজনী আলোড়নকে আরেকটা বলা হয় কি? স্পর্শক আলোড়ন। কেন? কারণ এই আলোড়ন পৃথিবীর স্পর্শক বরাবর কার্যকরী করা হয় বলে একে স্পর্শক আলোড়ন বলেও জানা যায়। তাহলে গিরিজনী আলোড়নের আরেকটা নাম হচ্ছে স্পর্শক আলোড়ন। গিরিজনী শব্দটির উৎপত্তিগত অর্থ হচ্ছে কি? অরোজেনেসিস। অরো শব্দটির অর্থ হচ্ছে পর্বত। তাহলে গিরিজনী শব্দটির উৎপত্তি কোথায়? গ্রিক শব্দ থেকে অরোজেনেসিস, যেখানে ওরোজ, ওরোজ মানে হচ্ছে পর্বত, এবং জেনেসিস এর অর্থ হচ্ছে উৎপত্তি। মানে যে আলোড়নের ফলে নতুন পর্বতের সৃষ্টি হয়, বিশেষ করে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়, সেই আলোড়নকে বলা হয় গিরিজনী আলোড়ন। এখানে তোমরা উদাহরণ দেখতে পাচ্ছ, ভঙ্গিল পর্বত। গিরিজনী আলোড়ন কিভাবে কাজ করে? অনুভূমিক ভাবে কাজ করে। এছাড়া এই আলোড়নের ফলে শিলাস্তরের মধ্যে একটা টান বা টেনশন বা পীড়ন বা কম্প্রেশনের তৈরি হয় বলে, এবং শিলাস্তরের মধ্যে কি হয়? ভাঁজ তৈরি হয়। ক্রমে ক্রমে ভাঁজ তৈরি হয় বলে কি হয়? সেখানে পলি রাশিতে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হচ্ছে। এই যে ভঙ্গিল পর্বতের সৃষ্টি, মানে কোথাও শিলাস্তরের মধ্যে টানের বা পীড়নের ফলে, মানে সংকোচন বলের ফলে কি হচ্ছে? পলির মধ্যে ভাঁজ পড়ে ক্রমশ শিলাস্তর বেঁকে গিয়ে সেখানে ভঙ্গিল পর্বতের উৎপত্তি হচ্ছে। এই প্রক্রিয়াটাই হচ্ছে গিরিজনী আলোড়ন। গিরিজনী আলোড়ন এবং মহীভবক আলোড়নের মধ্যে পার্থক্যটা কি? গিরিজনী আলোড়ন এবং মহীভবক আলোড়ন দুটি হচ্ছে বিপরীত প্রক্রিয়া। তাহলে গিরিজনী আলোড়ন এবং মহীভবক আলোড়নের মধ্যে পার্থক্যটা কি? গিরিজনী আলোড়ন এবং মহীভবক আলোড়নের প্রথম পার্থক্য হচ্ছে, মহীভবক মানে হচ্ছে মহাদেশ গঠন, মানে যে প্রক্রিয়ার ফলে মহাদেশ গঠিত হয় তাকে কি বলে? মহীভবক আলোড়ন। এবং যে প্রক্রিয়ার ফলে গিরিজনী, অর্থাৎ যে প্রক্রিয়ার ফলে পর্বত গঠিত হয় তাকে বলে গিরিজনী আলোড়ন। মানে গিরিজনী প্রক্রিয়ার ফলে পর্বত গঠিত হচ্ছে, মহীভবক আলোড়নের ফলে মহাদেশ গঠিত হচ্ছে। মহীভবক আলোড়ন কিভাবে কাজ করছে? লম্ব ভাবে বা ভার্টিক্যালি। গিরিজনী আলোড়ন কিভাবে কাজ করছে? হরাইজন্টালি বা পৃথিবীর স্পর্শক বরাবর বা অনুভূমিক ভাবে কাজ করে। মহীভবক আলোড়নের ফলে কি কি তৈরি হচ্ছে? স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা, ভৃগুটট, গ্রাবেন, রিফট ভ্যালি ইত্যাদি কিসের ফলে তৈরি হচ্ছে? মহীভবক আলোড়নের ফলে। আর গিরিজনী আলোড়নের ফলে কি হচ্ছে? ভঙ্গিল পর্বতের সৃষ্টি হচ্ছে, যেখানে শিলাস্তরের মধ্যে ক্রমশ সংকোচন বলের ফলে ভাঁজ প্রাপ্ত হচ্ছে, এবং ভাঁজের ফলে বাঁক নিয়ে ক্রমশ শিলা নতুন ভঙ্গিল পর্বতে তৈরি হচ্ছে। মহীভবক আলোড়ন ভূত্বকে খারাপ ভাবে কাজ করে, মানে উপরে উঠে যায় কোনো অংশ বা ভূত্বকে কোনো অংশ নিচে বসে যায়, মানে উলম্ব ভাবে কাজ করে। কিন্তু গিরিজনী আলোড়নে কি হচ্ছে? উলম্ব ভাবে কার্যকরী নয়, এখানে অনুভূমিক ভাবে কাজ করে এবং
শিলাস্তর পলিস্তর কি হচ্ছে সংকুচিত হয়ে বা কুঞ্চিত হয়ে উপরে উঠে যায়, ফলে কি হচ্ছে নতুন ভঙ্গিল পর্বতে তৈরি হচ্ছে, মানে শিলাস্তরের মধ্যে ক্রমশ ভাঁজ পড়ে বা শিলাস্তর বেঁকে গিয়ে ব্যান্ডিং এর মতো হয়ে পড়ে উপরে উঠে যায়। এই যে উপরে উঠে যাওয়ার ফলে নতুন পর্বতে তৈরি হচ্ছে, এই প্রক্রিয়ার ফলে কিসের ফলে? গিরিজনী আলোড়নের ফলে। মহীভাবক আলোড়নের ফলে শিলাস্তর সামান্য হেলে যায় বা অনুভূমিকভাবে গঠিত হয়, মানে বেঁকে যায় সামান্যভাবে বা অনুভূমিকভাবে গঠিত হয়। গিরিজনী আলোড়নের ফলে শিলাস্তর বাঁক নিয়ে বিরূপিত হয়ে গঠিত হয়, মানে শিলাস্তর বাঁক নিয়ে বেঁকে গিয়ে কি হচ্ছে তির্যক ভাবে কাজ করে বলে এখানে শিলাস্তরের মধ্যে ভাঁজ পড়ে ক্রমশ পলি উপরে উঠে গিয়ে কি হচ্ছে পর্বতের সৃষ্টি হচ্ছে, ভঙ্গিল পর্বতে তৈরি হচ্ছে। এই যে তৈরি হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে তোমার গিরিজনী আলোড়ন। তাহলে আমরা কি দেখলাম? গিরিজনী এবং মহীভাবক আলোড়নের মধ্যে পার্থক্য। এছাড়া রয়েছে তোমাদের সমস্থিতিক আলোড়ন। এই সমস্থিতিক আলোড়নটা হচ্ছে একটা ধীর প্রক্রিয়া, একটা শ্রেণী বিভাগ। সমস্থিতি শব্দটা তোমরা আগে পরিচিত আছো। সমস্থিতি জিনিসটা কি? সেখানে কি রয়েছে? পাহাড়, পর্বত, মালভূমি, বিভিন্ন রকম যে ভূমিরূপ রয়েছে তাদের মধ্যে একটা উচ্চতা পার্থক্য রয়েছে। সেই উচ্চতা পার্থক্য থাকা সত্ত্বেও কি রয়েছে? তাদের মধ্যে যে শিলার ঘনত্ব, চাপ, তাপ এগুলো তারতম্য বজায় রেখে পরস্পরের মধ্যে যে ভারসাম্য অবস্থায় স্থিতি রয়েছে, সেই ভারসাম্য অবস্থাটা হচ্ছে সমস্থিতি। কিন্তু কোনো কারণে যদি সমস্থিতি বিঘ্নিত হয়, মানে কোনো কারণে যদি শিলাস্তরের মধ্যে ভারসাম্য বিঘ্নিত হলো, সেই ভারসাম্য বিঘ্নিত হওয়ার ফলে কি পৃথিবীর নিজের প্রক্রিয়ার মাধ্যমে সমস্থিতি পর্যায়ে ফিরে আসার চেষ্টা করে, ফিরে আসার চেষ্টা করার ফলে যে আলোড়ন তৈরি হয়, সেই আলোড়নটাই হচ্ছে তোমার সমস্থিতিক আলোড়ন। তাহলে সমস্থিতিক আলোড়ন কি? ভূপৃষ্ঠে পরস্পরের মধ্যে উচ্চতা জনিত ভারসাম্য লাভের জন্য ভূত্বকে যে আলোড়ন তৈরি হয় তাকে সমস্থিতিক আলোড়ন বলে, বা আইসোস্টেটিক মুভমেন্ট। আইসোস্টেটিক মুভমেন্ট জিনিসটা কি দেখলাম? আইসোস্টেটিক মুভমেন্ট জিনিসটাই হচ্ছে যেখানে পৃথিবীর বিভিন্ন উচ্চতার মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও ভূমিরূপের মধ্যে পরস্পরের যে একটা ব্যালেন্সিং বা ভারসাম্য বজায় রাখার যে ক্ষমতা, সেই ভারসাম্য বজায় রাখার ক্ষমতার মধ্যে যে একটা প্রক্রিয়া কার্যকরী, সেই প্রক্রিয়া যখন কার্যকরী হচ্ছে, সেই কার্যকরীটাই হচ্ছে তখন কি সমস্থিতি মতবাদ মধ্যে যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে সমস্থিতিক আলোড়ন। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বরফের একটা শীট রয়েছে, সেই বরফের শীটের মধ্যে ক্রমশ চাপ সৃষ্টি হয়ে এখানে ভূমিরূপের মধ্যে নিচে চাপ তৈরি হচ্ছে, মানে পৃথিবীর অভ্যন্তর ভাগে একটা চাপ সৃষ্টি হয়েছে। চাপের ফলে কি হচ্ছে? চাপের ফলে পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে প্রবাহ তৈরি হচ্ছে, সেই পরিচলন স্রোতের ফলে পার্শ্ববর্তী অঞ্চল থেকে দূরে সরে যাচ্ছে, এবং যখন এই যে বরফের গলে যাচ্ছে চাপটা তখন কি হচ্ছে আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে, মানে ভূত্বক তার পূর্বের অবস্থায় ফিরে আসার ফলে কি হচ্ছে এখানকার যে ভূমিরূপটা উপরে উত্থান ছিল সেই উত্থানটা আবার ফিরে আসছে, মানে পূর্ব অবস্থায় ফিরে আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই হচ্ছে তোমার সমস্থিতিক আলোড়ন। এরপর আসছে ইউস্টেটিক আলোড়ন। ইউস্টেটিক আলোড়নটা কি? এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ সমুদ্রের অংশ কিছুটা জলের তলে চলে গিয়েছে, নিমজ্জিত হয়েছে, সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়েছে। এই যে নিমজ্জনের কারণটা কি? এই কারণটা রয়েছে, তোমরা হিমযুগ শুনেছ নাম, প্লিস্টোসিন যুগে সেখানে কি ছিল? বিশাল হিমবাহ জুড়ে পৃথিবীকে আচ্ছাদিত করা ছিল। সেখানে হিমবাহের বা আইসের যুগে হিমবাহ যখন ছিল, বরফের স্তূপগুলো তখন কি হয়েছিল? সেখানে সমুদ্র জলতল নিচে নেমেছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন হিমবাহের যুগ পেরিয়ে এলো, মানে প্লিস্টোসিন যুগ থেকে যখন আমরা বর্তমান যুগে এলাম, সেখানে বরফের গলনের ফলে কি হচ্ছে সমুদ্রের জলতলের স্তরটা বাড়িয়ে দিচ্ছে। এই যে জলতলের স্তরের মধ্যে যে একটা পরিবর্তন, কখনো উপরে উঠছে কখনো নিচে নামছে, এই যে ওঠানামার মধ্যে বা হ্রাস বৃদ্ধির মধ্যে যে পরিবর্তন, সেই পরিবর্তনটাই বলা হচ্ছে তোমার ইউস্টেটিক আলোড়ন। ইউস্টেটিক আলোড়নটা কি? বিশ্বব্যাপী সমুদ্র জলতলের যে হ্রাস বৃদ্ধি, সমুদ্র জলতলের মধ্যে যে হ্রাস বৃদ্ধি, মানে সমুদ্র পৃষ্ঠ যে ওঠানামা, মিন সি লেভেল, মানে সি লেভেলের মধ্যে বা সমুদ্র জলতলের মধ্যে যে ওঠানামা, সেই ওঠানামাটার যে প্রসেস, সেই প্রসেসটা বলা হচ্ছে ইউস্টেটিক আলোড়ন। সেই ইউস্টেটিক মুভমেন্টটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এই যে বরফগুলো রয়েছে, বরফগুলো যখন গলে যাচ্ছে, মেল্টিং অফ মাউন্টেন গ্লেসিয়ার, গলে যে কি হচ্ছে বরফে গলিত জল সমুদ্রে মিশছে, সমুদ্রে মিশে ফলে কি হচ্ছে সমুদ্র জলতল
বৃদ্ধি পাচ্ছে বা ইনক্রিজিং অফ দ্য তোমার গ্লেসিয়াল মেল্টিং এর ফলে কি হচ্ছে সমুদ্র জলস্তর বৃদ্ধি পাচ্ছে, ওশিয়ান থার্মালের ফলে সেটা বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পাওয়ার যে প্রসেস, সেই প্রসেসটাই হচ্ছে কোথাও বৃদ্ধি পাচ্ছে, কোথাও আবার বরফের গলনের ফলে যেমন বৃদ্ধি পাচ্ছে, হিমবাহের ফলে সেখানে বরফের সঞ্চয়ের ফলে বা যখন হিমযুগ আসছে তখন কি হচ্ছে সমুদ্র জলস্তর নিচে নেমে যাচ্ছে। এই যে ওঠা নামার ফলে যে একটা প্রসেস, মানে সমুদ্র জলতলের যে ওঠানামা বা হ্রাস বৃদ্ধি, সেটাই হচ্ছে ইউস্টেটিক আলোড়ন। ইউস্টেটিক আলোড়ন পৃথিবীব্যাপী সমুদ্র জল ধারণের ক্ষমতার উপর যে হ্রাস বৃদ্ধি বা ওঠানামার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে ইউস্টেটিক আলোড়ন। আকস্মিক ভূগাঠনিক প্রক্রিয়া। আকস্মিক ভূগাঠনিক প্রক্রিয়া জিনিসটা কি? যে প্রক্রিয়া ভূপৃষ্ঠে হঠাৎ ভাবে কার্যকরী হয়, অর্থাৎ ভূত্বকের কোনো অংশ হঠাৎ ভাবে কি হচ্ছে ভূমিকম্প তৈরি হচ্ছে, কোথাও আবার কি হচ্ছে হঠাৎ ভাবে অগ্নুৎপাত ঘটছে। এই যে ভূমিকম্প এবং অগ্নুৎপাতের যে ঘটে যাওয়া প্রক্রিয়াগুলো, সেগুলো কি হয় তাৎক্ষণিক ভাবে ঘটে, অর্থাৎ ভূ অভ্যন্তরজাত প্রক্রিয়ার ফলে কি হচ্ছে ভূত্বকের বা ভূমির উপর হঠাৎ বা দ্রুত যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে বলা হয় আকস্মিক ভূগাঠনিক প্রক্রিয়া। অর্থাৎ যে ভূগাঠনিক প্রক্রিয়ার ফলে ভূপৃষ্ঠে তাৎক্ষণিকভাবে বা মুহূর্তের মধ্যে ঘটে যায়, যে প্রক্রিয়াকে আমরা আগে থেকে প্রেডিক্ট করতে বা যার পূর্বাভাস আগে থেকে আমরা পাই না। যেমন কি ভূমিকম্প, ভূমিকম্পকে আমরা আগে থেকে বলতে পারি না যে আজকে ভূমিকম্প হতে পারে। এই জন্য কি হচ্ছে এই প্রক্রিয়া যেহেতু সাডেন মুভমেন্ট এবং এটা তাৎক্ষণিক ভাবে ঘটে, আকস্মিক প্রক্রিয়াকে আমরা কি বলি? সাডেন মুভমেন্ট। সাডেন মুভমেন্ট যেমন হচ্ছে ভূমিকম্প এবং অগ্নুৎপাত। ভূমিকম্প যেমন তোমরা জানো 2004 সালে 26শে যে ডিসেম্বর ভূমিকম্প ঘটেছিল জাভা সুমাত্রা দ্বীপে। সেখানে কি হয়েছিল? দুটি পাত পরস্পরের থেকে অভিমুখী হয়েছিল, ফলে এই যে পাত সীমানায় অঞ্চলে ভূমিকম্পের ফলে কি হয়েছিল সমুদ্রের জলরাশি উপরে উঠে গিয়েছিল, ফলে সেখানে সুনামি ঘটেছিল। এই সমুদ্রের জলতলে যে স্তরে ঘটে যাওয়া ভূ অভ্যন্তরে ঘটে যাওয়া যে পরিবর্তন, যে প্রক্রিয়া তাৎক্ষণিক ভাবে ঘটছে ভূমিকম্পের মতো ঘটনা, সেই ঘটনাগুলোই হচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে ঘটে, যেগুলোকে আমরা বলছি ভূগাঠনিক প্রক্রিয়ার মধ্যে আকস্মিক প্রক্রিয়া। এই আকস্মিক প্রক্রিয়া ভূমির উপর হঠাৎ পরিবর্তন করে। ভূমিকম্পের ফলে যেমন কি হয়েছে বিভিন্ন জায়গায় ঘর বাড়ি ধ্বংস হয়ে যায়, এই প্রক্রিয়া হঠাৎ হয়। কোথাও আবার আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে কি হচ্ছে সেখানে লাভার উদ্গীরণ ঘটছে, এই লাভার উদ্গীরণের ফলে হঠাৎ পরিবর্তন হয়। অগ্নুৎপাতও যেমন আমরা আগে থেকে অনুমান করতে পারি না কোথাও অগ্নুৎপাত হলে কোনো আগ্নেয়গিরিতে। এই যে পরিবর্তনগুলো হঠাৎ ঘটছে, নিমেষের মধ্যে ঘটে যাচ্ছে, সেই পরিবর্তনগুলো হচ্ছে আমাদের আকস্মিক প্রক্রিয়া। আকস্মিক প্রক্রিয়ার মধ্যে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ভাগ, একটা অগ্নুৎপাত আর একটা ভূমিকম্প। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আগ্নেয়গিরি লাভার উদ্গীরণের ফলে ভূমির উপর পরিবর্তন হয়ে সেখানে আগ্নেয় পর্বত গঠিত হচ্ছে। প্রক্রিয়াটা ঘটে ধীর প্রক্রিয়ায়, কিন্তু এই যে ক্রিয়াকলাপ মানে এর যে প্রভাব, এটা তাৎক্ষণিক। ভূমিকম্প এবং অগ্নুৎপাত এগুলো নিমেষের মধ্যে ঘটে যায়। এখানে যেমন ভূমিকম্প ঘটে গিয়ে ঘর বাড়ির যে তছনছ হয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, কোথাও তোমার রাস্তা বিশাল যে তুমি কোথায় যে তোমার এই যে বাড়ি ঘর ভেঙে যাচ্ছে, সেই ভূমিকম্প প্রক্রিয়া এগুলো কিসের মধ্যে পড়ছে? আকস্মিক প্রক্রিয়া। আকস্মিক প্রক্রিয়াকে আরেকটা কি বলা হয় জানো? সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে ক্যাটাস্ট্রফিক মুভমেন্ট। ক্যাটাস্ট্রফিক মুভমেন্ট মানে যে প্রক্রিয়া অত্যন্ত দ্রুত কার্যকরী হয় এবং ভূমির রূপের হঠাৎ পরিবর্তন ঘটে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে আকস্মিক ভূগাঠনিক প্রক্রিয়া বা ক্যাটাস্ট্রফিক মুভমেন্ট। এর দুটি শ্রেণী বিভাগ, একটা হচ্ছে অগ্নুৎপাত আর একটা ভূমিকম্প, যেটা আমরা ফার্স্ট সেমিস্টারে পড়ে নিয়েছি। আমাদের এরপর জানবো ভূগাঠনিক প্রক্রিয়ার মধ্যে ধীর যে ভূগাঠনিক প্রক্রিয়া এবং এই যে আকস্মিক বা দ্রুত ভূগাঠনিক প্রক্রিয়া, তার মধ্যে কি তুলনা সেগুলো দেখে নি। ধীর প্রক্রিয়া তোমরা পড়ে বুঝতে পারছো, এই প্রক্রিয়া ভীষণ ধীর ভাবে ঘটে, মানে এই প্রক্রিয়া সৃষ্টি হতে লক্ষ লক্ষ হাজার হাজার বছর সময় লেগে যায়। আকস্মিক প্রক্রিয়া কি? যে প্রক্রিয়া দ্রুত সংগঠিত হয়, মানে তাৎক্ষণিক ঘটে ক্ষণিকের মধ্যেই। ধীর প্রক্রিয়া কিভাবে কার্যকরী হয়? উলম্ব ভাবে এবং অনুভূমিক ভাবে দুই ভাবে হতে পারে।
উলম্বভাবে কে কার্যকরী হয়? মহীভাবক আলোড়ন, এবং অনুভূমিকভাবে গিরিজনী আলোড়ন। আমরা দেখলাম সেখানে ধীর প্রক্রিয়াগুলো ছিল মহীভাবক, গিরিজনী আলোড়ন, ইউস্টেটিক মুভমেন্ট, আরেকটা ছিল সমস্থিতিক আলোড়ন। দ্রুত প্রক্রিয়া বা আকস্মিক প্রক্রিয়া কিভাবে কাজ করে? অভিমুখে ক্রিয়াশীল, মানে দুটি পাত পরস্পরের অভিমুখে এলো, সেখানে যে জায়গাতে দুটি পাতের সংঘাত ঘটলো সেখানে তার আশেপাশে অঞ্চলে ভূমিকম্প তৈরি হলো। এই যে তৈরি হওয়া ভূমিকম্পটি সেটা কি হচ্ছে? পরস্পর অভিমুখে কার্যকরী হয়। সেখানে কি কার্য হয়? বেশিরভাগ ধ্বংসাত্মক। ধীর প্রক্রিয়া বেশিরভাগ গঠনমূলক কাজ হয়, যেমন ভঙ্গিল পর্বত গঠিত হচ্ছে। কোথাও আবার ধ্বংসাত্মক, মানে কোথাও পাতের নিচে নিমজ্জিত হওয়ার ফলে কি হচ্ছে? সমুদ্র তলে কোথাও চলে যাচ্ছে মহাদেশীয় অংশ, কোথাও আবার উত্থান ঘটছে। মানে এখানে ধীর প্রক্রিয়ায় যেমন গঠনমূলক কাজ হচ্ছে, সেখানে ধ্বংসাত্মক মূলক কাজ হচ্ছে। কিন্তু দ্রুত প্রক্রিয়ায় বেশিরভাগ ধ্বংসাত্মক কাজ হয়। ভূমিকম্পের ফলে বেশিরভাগ আমাদের কি হয়? ক্ষয়ক্ষতি হয়। মানুষেরও যেমন ক্ষয়ক্ষতি হয়, বিভিন্ন জন্তু জানোয়ার প্রাকৃতিক সম্পদের সাথেও মানুষের যে সম্পদ সেগুলোর ক্ষতি হয়। অগ্নুৎপাতের ফলেও কি হচ্ছে? সেখানে লাভা উদ্গীরণের ফলে আশেপাশে অঞ্চলের মধ্যে লাভা ছড়িয়ে যাওয়ার ফলে সেখানকার বাস্তুতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এইভাবে কি হচ্ছে? বেশিরভাগ ধ্বংসাত্মক ক্রিয়া কার্যকরী হয় ধীর প্রক্রিয়ার মাধ্যমে। সেটা হচ্ছে দুটি, গঠনমূলক এবং ধ্বংসাত্মকমূলক, দুটি কার্যকরী হয়। কিন্তু আকস্মিক প্রক্রিয়া আমরা বেশিরভাগ ধ্বংসাত্মক ক্রিয়াকলাপটাই দেখতে পাই। ধীর প্রক্রিয়া হচ্ছে সুদূর প্রসারী, মানে এই যে আলোড়ন ধীর প্রক্রিয়া, এটা বিশাল অঞ্চল জুড়ে, কোনো বিশাল মহাদেশ এবং মহাসাগর জুড়ে বা পৃথিবী ভূপৃষ্ঠের বিশাল এলাকা জুড়ে গঠিত হয়। ফলে এর প্রভাবটা কি? সুদূর প্রসারী, মানে সুবিশাল এলাকা জুড়ে এর প্রভাব দেখা যায়। কিন্তু আকস্মিক প্রক্রিয়া হচ্ছে স্থানীয়, যেমন কোনো একটা স্পেসিফিক জায়গায় ভূমিকম্প হয়। যেমন আমরা বলি জাপান কি বলা হয়? ভূমিকম্পের দেশ। জাপান যেমন একটা দেশ, সেখানে স্পেসিফিক ভাবে আমরা সেই দেশটাকে মেনশন করছি। ঠিক সেই রকম ভাবে আগ্নেয়গিরি, যেমন ল্যান্ড অফ ভলকানোস বলা হয় আইসল্যান্ডকে, সেই রকম ভাবে এগুলো স্পেসিফিক ভাবে ঘটে এবং আকস্মিক ভাবে ঘটে। ধীর প্রক্রিয়ার ফলে কি কি ভূমিরূপ তৈরি হয়? ধীর প্রক্রিয়ার মধ্যে ঘটে ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা, চ্যুতি, বিভিন্ন রকম যে মহাদেশ, মহাসাগর, ভৃগুটত ইত্যাদি কি হচ্ছে? ধীর প্রক্রিয়ার ফলে গঠিত ভূমিরূপ। সেই জায়গায় দ্রুত প্রক্রিয়া কি কি হচ্ছে? দ্রুত প্রক্রিয়া ভূমিকম্প এবং অগ্নুৎপাতের মতো তাৎক্ষণিক ভূমিরূপ বা ভূগাঠনিক প্রক্রিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা চলে আসছি বহির্জাত প্রক্রিয়া। ভূ বহির্জাত প্রক্রিয়া কি? মানে যে প্রক্রিয়ার ফলে পৃথিবীর বাইরে যে ভূমিরূপের পরিবর্তন হচ্ছে, সেই বহির্জাত প্রক্রিয়াগুলো কি কি? সেই বহির্জাত প্রক্রিয়াগুলোর মধ্যে হচ্ছে এই যে আমরা পড়ছি অবরোহণ, আরোহণ, কোথাও নতুন উপত্যকা তৈরি, কোথাও আবার ভূমিরূপের উত্থান নিমজ্জন। এই বিভিন্ন রকম প্রক্রিয়াগুলো এগুলো পৃথিবীর বহির্ভাগে ঘটছে। বহির্ভাগের বিভিন্ন রকম যে ভূমিরূপের যে এজেন্ট গুলো রয়েছে, সেই এজেন্ট গুলো কি কি? সেই এজেন্ট গুলো হচ্ছে প্রথমত বেশিরভাগ আমরা দেখি নদীর বিভিন্ন রকম ক্ষয়, বহন, সঞ্চয় কাজের ফলে পৃথিবীর ভূমিরূপে একটা বিশাল পরিবর্তন হয়। নদীর ক্ষয়ের ফলে কি হচ্ছে? সেখানে বিশাল তোমার গিরিখাত, এছাড়া জলপ্রপাত, এই সমস্ত ভূমিরূপে তৈরি হচ্ছে। আবার কোথাও সঞ্চয় কাজের ফলে বদ্বীপ, মিয়েন্ডার, অশ্বক্ষরাকৃতি হ্রদ ইত্যাদি তৈরি হচ্ছে। এই বহির্জাত প্রক্রিয়ার ফলে ভূমিরূপে যে বিভিন্ন রকম শক্তিগুলো রয়েছে, সেই শক্তিগুলো দীর্ঘদিন ক্রিয়াকলাপের ফলে ভূমিরূপের একটা উৎপত্তি এবং বিবর্তন ঘটায়। সেই সমস্ত প্রক্রিয়াগুলো হচ্ছে ভূ বহির্জাত প্রক্রিয়া। অর্থাৎ বহির্জাত প্রক্রিয়াগুলোর মধ্যে কি সংজ্ঞা পাচ্ছি আমরা? ভূমিরূপের উপরে ভাগে, মানে পৃথিবী পৃষ্ঠের উপরে যে সমস্ত প্রক্রিয়াগুলো ক্রিয়াশীল থেকে দীর্ঘদিন ধরে ভূমিরূপের বা ভূপৃষ্ঠের যে উৎপত্তি এবং বিবর্তনে ভূমিকা পালন করে, তাদের ভূ বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনেটিক প্রসেস বলে। সেই এক্সোজেনেটিক প্রসেস গুলো কি কি? একটা হচ্ছে পর্যায়ন। সেই এক্সোজেনেটিক প্রসেস গুলো কি কি? সেই এক্সোজেনেটিক প্রসেস গুলো হচ্ছে অবরোহণ, ডিগ্রেডেশন, আরোহণ, এগ্রেডেশন, এছাড়া জৈবিক প্রক্রিয়া বা অর্গানিক প্রসেস। এই অবরোহণ জিনিসটা হচ্ছে যে প্রক্রিয়ার ফলে ভূমিরূপের ক্ষয় ঘটছে। বিভিন্ন রকম সমুদ্র,
এছাড়া নদী, হিমবাহ, বরফের যে গলনের ফলে বিভিন্ন রকম যে ভূমিরূপে গঠিত হচ্ছে, সেই গঠনগুলোর ফলে বহির্ভাগে একটা ভূমিরূপে ক্ষয় ঘটছে। এই যে ক্ষয়ের ফলে ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পাচ্ছে, এই উচ্চতা হ্রাস পাওয়াটাকেই বলা হচ্ছে অবরোহণ বা ডিগ্রেডেশন। ডিগ্রেডেশন ডিগ্রেডেশন জিনিসটা কি? যে প্রক্রিয়ার ফলে ভূমিরূপের উচ্চতা হ্রাস পাচ্ছে। এখানে বিভিন্ন রকম বহির্জাত প্রক্রিয়াগুলো নদী, হিমবাহ, বায়ু প্রবাহ, সমুদ্র তরঙ্গের ফলে ভূমিরূপে যে উচ্চতা হ্রাস পায়, সেই উচ্চতা হ্রাস পাওয়ার প্রক্রিয়াটাই বলা হচ্ছে অবরোহণ বা ডিগ্রেডেশন প্রক্রিয়া। এছাড়া রয়েছে আরোহণ প্রক্রিয়া। আরোহণ প্রক্রিয়ার ফলে কি? আরোহণ প্রক্রিয়ার ফলে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যেটাকে আমরা বলছি এগ্রেডেশন। এগ্রেডেশন জিনিসটা হচ্ছে ভূমিরূপের যখন কোনো উচ্চতা বৃদ্ধি পাচ্ছে বা ভূমিরূপে যে সমস্ত প্রক্রিয়াগুলো রয়েছে, বহির্জাত প্রক্রিয়াগুলো, সেই বহির্জাত প্রক্রিয়ার ফলে ভূমিরূপে যেমন উচ্চতা হ্রাস একদিকে যেমন ঘটছে, ঠিক কোথাও না কোথাও সঞ্চিত হচ্ছে নতুন বদ্বীপ যেমন গঠিত হচ্ছে, কোথাও আবার তোমার কি হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, কোথাও আবার মিয়েন্ডারের ফলে নদী বাঁক নিয়ে সেখানে নদী বাঁধ বা স্বাভাবিক বাঁধ যেখানে গঠিত হচ্ছে, কোথাও আবার মরেন, ড্রামলিন। বায়ুর ক্ষয় কাজ সঞ্চয় কাজের ফলে কি হচ্ছে? বায়ুর সঞ্চয় কাজের ফলে কি গঠিত হচ্ছে? বারখান বা বিভিন্ন রকম যে তোমার বালিয়াড়ি তৈরি হচ্ছে, সেগুলো এক একটা সঞ্চয় কার্যের ফলে, হিমবাহের সঞ্চয় কাজের ফলে যেমন ড্রামলিন তোমার তৈরি হচ্ছে, ঠিক সেরকম ভাবে নদীর সঞ্চয় কাজের ফলে কি হচ্ছে? বদ্বীপ তৈরি হচ্ছে, কোথাও নতুন বদ্বীপ যেমন তৈরি হচ্ছে, কোথাও স্বাভাবিক বাঁধ, বালুচর ইত্যাদির ফলে কি হচ্ছে? বিভিন্ন রকম ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে একটা নতুন ভূমিরূপ তৈরি হচ্ছে বা ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই উচ্চতা বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে আরোহণ প্রক্রিয়া বা এগ্রেডেশন। একটা হলো ডিগ্রেডেশন, যার ফলে ভূমিরূপের উচ্চতা হ্রাস পাচ্ছে, একটা এগ্রেডেশন যার ফলে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। মানে এখানে ক্ষয় যেমন ঘটছে, এখানে সঞ্চয় ঘটছে। একে বলছে অবরোহণ, একে বলা হচ্ছে আরোহণ। আরেকটা প্রক্রিয়া হচ্ছে, সেটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া বা অর্গানিক প্রসেস। অর্গানিক প্রসেসটা কি? অর্গানিক প্রসেসের ফলে ভূমিরূপের বিভিন্ন রকম যে জৈবিক উপাদান রয়েছে, এখানে যেমন গাছ দেখতে পাচ্ছ, বিভিন্ন রকম মৃত্তিকা অবস্থিত প্রাণীগুলো রয়েছে, এরা কি করছে? ভূমিরূপের মধ্যে একটা পরিবর্তন ঘটাচ্ছে। যেমন জৈবিক আবহবিকা তোমরা শুনেছো, সেখানে জৈব উপাদানগুলো পচনের ফলে, গলনের ফলে একটা ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে। তোমরা যেমন শুনেছো জৈবিক আবহবিকার মধ্যে গাছের শিকড় যেমন নিচে ঢুকে গিয়ে ফাটল তৈরি করে সেখানে ভূমিরূপের সৃষ্টি হচ্ছে। পাতা পচনের ফলে এখানে মৃত্তিকার মধ্যে জৈব উপাদান ঘটে, মৃত্তিকার হিউমাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনের একটা প্রক্রিয়া, সেটা সামগ্রিকভাবে জৈবিক ভাবে ঘটছে বলে একে বলা হচ্ছে জৈবিক প্রক্রিয়া। এই তিনটে গেল বহির্জাত প্রক্রিয়া। এই তিনটে প্রক্রিয়াকে একত্রে বলা হয় কি? এই তিনটে প্রক্রিয়াকে একত্রে বলা হয় পর্যায়ন। পর্যায়ন বা গ্রেডেশন। তাহলে অবরোহণ, আরোহণ এবং জৈবিক প্রক্রিয়াকে একত্রে বলা হয় গ্রেডেশন বা পর্যায়ন। এই তিনটে প্রক্রিয়া যখন একসাথে কার্যকরী হয়, তাহলে ভূ বহির্জাত প্রক্রিয়া প্রকারভেদ দেখে নিলাম। এরপর হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য। অন্তর্জাত প্রক্রিয়া মানে কি? যে প্রক্রিয়া পৃথিবীর অভ্যন্তরে কার্যকরী হয়। এবং বহির্জাত প্রক্রিয়া যে প্রক্রিয়া পৃথিবীর বহির্ভাগে বা উপরে বা ভূপৃষ্ঠের উপর কার্যকরী হয়, তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। অন্তর্জাত প্রক্রিয়ার উৎসটা কোথায়? গুরুমণ্ডলের পরিচলন তাপস্রোত অন্তর্জাত প্রক্রিয়ার উৎস। বহির্জাত প্রক্রিয়া হচ্ছে ভূপৃষ্ঠের প্রাকৃতিক শক্তি সমূহ, যেমন নদী, হিমবাহ, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ, ভৌমজলের ফলে কি হয়েছে? কার্স্ট অঞ্চল গড়ে উঠছে। এগুলো এক একটা বহির্জাত প্রক্রিয়া শক্তি, যে এজেন্টগুলো রয়েছে সেগুলো। অন্তর্জাত প্রক্রিয়া কি হতে পারে? আকস্মিক হতে পারে এবং ধীর, এই দুটি হতে পারে। আকস্মিকের মধ্যে ভূমিকম্প, অগ্নুৎপাত, আর ধীর প্রক্রিয়ার মধ্যে ময়ীভাবক, গিরিজনী আলোড়ন, সমস্থিতিক আলোড়ন এবং ইউস্টেটিক আলোড়ন।
ধীর প্রক্রিয়া, এই প্রক্রিয়া বেশিরভাগই ধীর প্রক্রিয়ায় ঘটে, যেমন নদী, হিমবাহ, বায়ু প্রবাহ ইত্যাদি বিভিন্ন রকম যে উপাদানগুলো রয়েছে তাদের ক্ষয়, বহন, সঞ্চয় অত্যন্ত ধীর প্রক্রিয়ায় ঘটে এবং এদের ভূমিরূপ প্রক্রিয়া গঠনও খুবই ধীর গঠিত হয়, সেই জন্য এই প্রক্রিয়াটা হচ্ছে ধীর প্রক্রিয়া। বেশিরভাগ অন্তর্জাতীয় প্রক্রিয়ার ফলে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ভূমিরূপ তৈরি হয়। প্রথম শ্রেণীর ভূমিরূপ কি কি? মহাদেশ এবং মহাসাগরের উৎপত্তি। দ্বিতীয় শ্রেণীর ভূমিরূপ যেমন পাহাড়, পর্বত, মালভূমি ইত্যাদি তৈরি হচ্ছে। কিন্তু বহির্জাত প্রক্রিয়ার মধ্যে তৃতীয় শ্রেণীর ভূমিরূপ, মানে তৃতীয় শ্রেণীর ভূমিরূপ কি? যেমন নদীর ক্ষয় কাজের ফলে কোথাও যেমন জর্জ বা ক্যানিয়ন, যেমন গিরিখাত, এছাড়া তোমার কি অশ্বক্রাকৃতি হ্রদ, বদ্বীপ, আবার হিমবাহের সঞ্চয় কাজের বা ক্ষয় কাজের ফলে যেমন সার্ক, এরেটে, তারপরে ঝুলন্ত উপত্যকা, এছাড়া তোমার মিয়েন্ডার, এছাড়া তোমার ড্রামলিন ইত্যাদি গঠিত হয় বায়ুর ক্ষয় কাজের ফলে, যেমন গোর, ইয়ারদাং, জুগেন, ইনসেলবার্ট ইত্যাদি তৈরি হয়। সমুদ্র তরঙ্গের ফলে যেমন সমুদ্র ভিগুতট, যেমন তোমার সৈকত ইত্যাদি তৈরি হচ্ছে। এই সমস্ত হচ্ছে কি তৃতীয় শ্রেণীর ভূমিরূপ, মানে পৃথিবীর যে ভূমিরূপের বাইরে যে রয়েছে বিভিন্ন রকম এই উপাদানগুলো আরো পরিস্ফুটিত করে, আরো সুন্দরভাবে নকশা আকারে প্রতিষ্ঠিত করে, সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর ভূমিরূপ, আরো সূক্ষ্ম কাজ করে দেয়। এই আলোড়নের উদাহরণগুলো কি কি? মহীভাবক, গৃহজনী আলোড়ন, ইউস্টেটিক আলোড়ন, সমস্থিতিক আলোড়ন, ভূমিকম্প, অগ্নুৎপাত। আর বহির্জাত ভূমিরূপের উদাহরণ হচ্ছে আবহবিকার, যেটা তোমাদের সিলেবাসে আছে, পুঞ্জিত ক্ষয়, মাস ওয়াস্টিং, জলপ্রবাহ, বায়ু প্রবাহ, হিমবাহ প্রভৃতি দ্বারা গঠিত যে ভূমিরূপ, সেই সমস্ত হচ্ছে তোমাদের বহির্জাত প্রক্রিয়া। তাহলে এগুলো গেল তোমাদের প্রাকৃতিক ভূগোলের মূল বিষয়বস্তুর ইউনিট 2 এর যে ভূগাঠনিক প্রক্রিয়া রয়েছে তার অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়ার একটা সাধারণ ধারণা, সেই ধারণা আজকে তুলে ধরা হলো। এরপর তোমাদের থাকবে যে অন্তর্জাতীয় প্রক্রিয়ার মধ্যে ভাঁজ রয়েছে, সেটা নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। আজকে ইউনিট 2 এর ভূমিরূপের প্রক্রিয়া সমূহ নিয়ে একটা সাধারণ ধারণা উপস্থাপন করা হলো, এবং এই ধারণার মধ্যে আমরা কি শিখলাম? অন্তর্জাতীয় প্রক্রিয়া এবং তার শ্রেণী বিভাগ এবং বহির্জাতীয় প্রক্রিয়া, এই দুটোর মধ্যে পার্থক্য। এরপর তোমাদের চলে আসবে ভাঁজ এবং চ্যুতি, যেটা অন্তর্জাতীয় প্রক্রিয়ার মধ্যে রয়েছে, এবং বহির্জাতীয় প্রক্রিয়ার মধ্যে কি আছে? আবহবিকার, মৃত্তিকা। এই দুটি পরবর্তী ক্লাসগুলো নিয়ে আলোচনা হবে। আজকে ক্লাস এই পর্যন্ত রইল। তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই। আর তোমাদের ক্লাসে যে সমস্ত যে ক্লাসগুলো করা হচ্ছে সেগুলো পিডিএফ নোট তোমাদের অ্যাপসে গিয়ে পেয়ে যাবে। অ্যাপস পাওয়ার জন্য তোমাদের কি করবে? ভিডিও এই ক্লাস নেওয়া হলে সেখানে ভিডিও লিংক আছে, সেই লিংকের মধ্যে একটা অ্যাপস আছে, এলিট অ্যাপসটা আমাদের ডাউনলোড করে নেবে। সেখানে যাবতীয় মেটেরিয়ালস, স্টাডি মেটেরিয়াল তোমরা অ্যাপসে পেয়ে যাবে। তোমাদের পেতে কোনো যদি অসুবিধা হয় তোমরা সেটা কমেন্ট করে জানাবে। সেখানে তোমরা নোটগুলো কালেক্ট করে পড়াশোনা করবে ভালোভাবে, এবং এই টপিক থেকে তোমাদের 5 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্ন অবশ্যই আসতে পারে, এবং ভাঁজ এবং চ্যুতি থেকে আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। অবশ্যই এই ক্লাসে তোমরা মনোযোগ সহকারে শুনবে। কোনো অসুবিধা হলে সেটা জানাবে, বুঝতে কোনো অসুবিধা হলে। ক্লাসটা কেমন লাগছে তোমরা কমেন্ট করবে। ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা কি করবে? ক্লাসটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে বেল আইকন প্রেস করে তোমরা সমস্ত নোটিফিকেশন আগে পেয়ে যাও। আজকে পর্যন্ত ক্লাসটা এইটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাবে। থ্যাংক ইউ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।